জাতীয় নির্বাচন ঘিরে ইসিতে নিবন্ধন চায় অনেক ভুইফোট রাজনৈতিক দল। এই কার্যালয় কমিটি উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের। 4 দিনের সফরে জাপানের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে। সই হবে 7টি সমঝোতা স্মারক। জলবায়ু অভিঘাতে বজ্রপাত বাড়ছে কিশোরগঞ্জে। বর্জ্য নিরোধক দণ্ড ও আগাম সতর্কতা কমাতে পারে প্রাণহানি, বলছেন বিশ্লেষকরা। কুরবানি ঘিরে পশুর পরিচর্যায় ব্যস্ত কুষ্টিয়ার খামারিরা। 30 মণ ওজনের ষাঁড় বীর বাহাদুরের দাম হাঁকছে 16 লাখ টাকা। লাহোরে পাকিস্তানের বিপক্ষে রাতে টি-20 লড়াই বাংলাদেশের। তাসকিন মুস্তাফিজ না থাকলেও চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত লিটন। স্বাগত। এখন বাজারের সঙ্গে আছে মুজ্জুল হাফিজ। নতুন বাংলা, বাংলাদেশ 21 পার্টি, বাংলাদেশ জাগ্রত জনতা পার্টি কিংবা বাংলাদেশ ছাত্র জনতা পার্টি সহ এমন অন্তত 65টি রাজনৈতিক দল নিবন্ধন পেতে আবেদন করেছে নির্বাচন কমিশনে, যাদের বেশিরভাগেরই ঠিক নেই দলীয় কার্যালয়, কার্যকরী কমিটি কিংবা স্বকীয়তা। নাম সর্বস্ব এমন রাজনৈতিক দলগুলোর সুস্থ ধারার রাজনীতি চর্চায় কতটুকু ভূমিকা রাখতে পারবে তা নিয়েও প্রশ্ন রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন মিয়া আমিরুল। এগুলো বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়। অনেকগুলোর অবস্থা এমন যে কেন্দ্রীয় কার্যালয় তো দূরের কথা, সাইনবোর্ডটি পর্যন্ত নেই কার্যকরী কমিটি। কোনোটি আবার শুধুমাত্র কাগজে কলমে তৎপর। তবে এ দলগুলোই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধনের আবেদন করতে সময় বৃদ্ধির আবেদন করেছে নির্বাচন কমিশনে। ইতিমধ্যে অনেকে আবেদনও করেছে। ইসিতে নিবন্ধনের আবেদন দাখিলে মিরপুরের আহমেদনগরের এই বাড়ির ঠিকানাই ব্যবহার করেছে বাংলাদেশ ছাত্র জনতা পার্টি। কিন্তু বাড়ির নিচতলার বাসিন্দারাই জানেন না এখানে কোনো দলের অফিস আছে। দলের নেতাকর্মী না ওনার পরিবারের সদস্য? না, আমরা অফিসে। বাইরে সাইনবোর্ড না থাকলেও বাড়ির ভিতরে গিয়ে দেখা মিলল দলটির কার্যালয়ের। ছোট একটি কক্ষে 2টি টেবিল আর 4টি চেয়ার নিয়েই চলছে কার্যক্রম। জি, আপাতত টেম্পোরারি অফিস এইটাই, যেখানে দেখছেন একটু গোডাউনের মতো আছে, এটা আমরা এখান থেকে বের করে দিচ্ছি। বের করে পুরোটা পরিষ্কার করে উপরে সামিয়ানা টাঙায় পুরোটাই আমরা এই অফিসে ইউজ করে দেব। এবারের গন্তব্য নতুন বাংলা নামে আরেকটি দলের কার্যালয়ে। নেতাকর্মীহীন বন্ধ কার্যালয় খুলতেই দেখা মিলল একটি টেবিল আর কয়েকটি চেয়ারের। চেয়ারম্যানকে মুঠোফোনে কল দিতেই ধরলেন আরেকজন। রাজনৈতিক দলের সদস্য আছি, আবার তার অন্যান্য ডিপার্টমেন্টও আছে, ব্যবসার সেখানেও আছে। আমি তো পুরোটা বলতে পারবো না, তারপরও মনে হয় অনেক আগে থেকে। রাজধানী জুড়েই খুঁজে পাওয়া অনেক দলের কার্যালয়গুলোই বলে দিচ্ছে তাদের কার্যক্রমের অবস্থা। মিরপুরে সাইনবোর্ডবিহীন জাগ্রত জনতা পার্টির অফিস কিংবা তার পাশেই বাংলাদেশ 21 পার্টির কার্যালয়গুলোতে চেয়ার টেবিল সার, নেতাকর্মীর দেখা মেলে না। কেন্দ্রীয় কার্যালয়, কিন্তু আমরা কার্যালয় আবার নির্বাচন কার্যালয় খুঁজতেছি, নতুন কার্যালয় খোঁজার জন্য চেষ্টা করতেছি। শুধু ভাড়া পাচ্ছি না, বুঝতে পারছেন? এদিকে রাজধানীর পুরোনো পল্টনের একটি ভবনেই চলছে বেশ কিছু রাজনৈতিক দলের কার্যক্রম। লেবার পার্টি বাংলাদেশ, আম জনতার দল আর দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক দলের কার্যালয় এই ভবনে। কার্যালয়গুলো ঘুরে রাজনৈতিক কার্যক্রমের খুব একটা দেখা মিলল না। আপনাদের অফিস কয়তলায়? আমি একটু হসপিটালে ডক্টরের সাথে কথা শেষ করে নিই। নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে ন্যূনতম 21 জেলায় অফিস, 100 উপজেলায় কমিটির কার্যক্রম আবশ্যক। তাই এখন প্রশ্ন, যেখানে দলের কেন্দ্রীয় কার্যালয়েরই বেহাল অবস্থা, সেখানে নিবন্ধনের জন্য কতটা প্রস্তুত এসব দল? বড় দলের সাথে তারা যদি সমঝোতায় আসতে পারে, হয়তোবা তারা 1-2টা সিটও পেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ব্যবসায়ী স্বার্থ আছে তাদের। আর কেউ আছে যারা আন্তরিকভাবেই বিশ্বাস করে যে একটা নতুন দল গঠন করার মাধ্যমে তারা এই দেশের রাজনীতি গুণগত পরিবর্তন আনতে পারবে, একটা
অবদান রাখতে পারবে। নমিনেশন পেপার সাবমিট করবে অমুক তারিখে গেলে। এ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আব্দুল লতিফ বলেন, রাজনীতিতে জোট ভারী করতেই গুরুত্ব পায় অনেক নাম সর্বস্ব দল, তাই এক্ষেত্রে দায় থাকে বড় রাজনৈতিক দলগুলোর। রাজনীতির নামে যে লাফালাফি, রাজনীতির নামে যে সুবিধা গ্রহণ, রাজনীতির নামে যে নেতৃত্ব কর্তৃত্বের যে সম্ভাবনা, সেটা 100% আছে। তার ফলে দেখা যায় যে দ্যার ইজ মাশরুম গ্রোথ অফ পলিটিক্যাল পার্টিস। আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে ইতিমধ্যেই নতুন দল হিসেবে নিবন্ধনের আবেদন পড়েছে 65টি। এরই মাঝে 46টি দল নিবন্ধনের সময়সীমা বাড়ানোর আবেদন করলে কমিশন তা 22 জুন পর্যন্ত বাড়িয়েছে। যদিও নিবন্ধন প্রত্যাশী এসব দলের কার্যক্রম এবং কার্যালয় নিয়ে রয়েছে নানা প্রশ্ন। শেষ পর্যন্ত কতগুলো দল নতুনভাবে নিবন্ধন পায় সেটি দেখার বিষয়। মিয়া আমিরুল, এখন, ঢাকা। 4 দিনের সফরে জাপানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাত 2:10 ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। জাপান সফরে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেবেন, বৈঠক করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসুবার সঙ্গে। এছাড়া জাপানের ব্যবসায়ী ও সরকার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, মানব সম্পদ উন্নয়ন এবং রোহিঙ্গা সমস্যা সমাধান সহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতার 7টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ঢাকা থেকে রওনা দিয়ে হংকংয়ে যাত্রাবিরতি করেছেন প্রধান উপদেষ্টা। সেখানে বিমানবন্দরে তাকে স্বাগত জানান হংকংয়ের শ্রমমন্ত্রী ক্রিস সান। 31 মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। রাজধানীর পুরান ঢাকার বংশালে মাদক তৈরির উপাদান জব্দসহ 10 জনকে আটক করেছে যৌথ বাহিনী। বংশাল থানা পুলিশকে সাথে নিয়ে সেনাবাহিনীর অভিযানে 5টি দোকান থেকে মাদক তৈরির উপাদান, প্রায় 2000 বোতল সালসা, প্রায় 20,000 টাকা, একটি মোটরসাইকেল ও বেশ কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক করা হয় 10 জনকে। পরে জব্দকৃত সরঞ্জাম সহ তাদের বংশাল পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনী জানায়, দীর্ঘদিন ধরে বংশাল এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী সালসা দিয়ে তৈরি মাদক বিক্রি করে আসছিল। এরই প্রেক্ষিতে অভিযান চালানো হয়। ওয়াসার পাইপ ফেটে যাওয়াতে রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের মাঝখানে বড় এক গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়কের একপাশে যান চলাচল বিঘ্ন ঘটে। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে সাত মসজিদ সড়কের শঙ্কর এলাকায় বড় গর্ত দেখতে পান তারা। গর্তের ভেতরে ওয়াসার পানি প্রবাহিত হচ্ছে। পরে রাতে ঘটনাস্থলে আসেন ওয়াসার কর্মকর্তারা। জানান, কিছুদিন আগে ডিপিডিসি তাদের বৈদ্যুতিক লাইন বসানোর সময় পানির পাইপ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। সেখান থেকেই পানি বের হয়ে আশেপাশের মাটি নরম হওয়ায় সড়কে গর্তের তৈরি হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ত্রুটিপূর্ণ পাইপ মেরামত শেষে সড়কে যান চলাচল শুরু হবে বলেও আশ্বাস দেন তারা। আমন মৌসুমের বনেদি ধান নাজিরশাইল আবাদ করে সফলতা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ ও কৃষক পর্যায়ে 3টি প্লটে এবার বোরো মৌসুমে নাজিরশাইল ধান আবাদ করে ফলন পেয়েছেন হেক্টর প্রতি 5.5 টনের অধিক। মাটি ও পাতায় জিঙ্ক সালফেট স্প্রে করে উৎপাদিত ধান করা হয়েছে জিঙ্ক সমৃদ্ধ। এতে প্রায় বিলুপ্তির পথে আমনের জাত নাজিরশাইল ধান ফিরেছে উচ্চ ফলনশীল হয়ে। হারুনুর রশিদের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। বাজারে বেশি দাম ও চাহিদা থাকে দেশীয় জাতের চিকন চালের। আমন মৌসুমের তেমনি একটি জাত নাজিরশাইল। উচ্চ শ্রেণীর ব্যাপক আগ্রহের কারণে সুপার শপগুলোতেও চাহিদার শীর্ষে থাকে এই চাল। আউশ, আমন ও বোরো, এই 3 মৌসুমে দেশে বিভিন্ন জাতের ধানের আবাদ হয়। এর মধ্যে নাজিরশাইল আমন মৌসুমের জনপ্রিয় ধানের জাত। খেতে সুস্বাদু ও ভালো দাম থাকলেও উচ্চ ফলনশীল অন্যান্য জাতের ধানের সাথে টিকতে না পেরে দিন দিনই কমছে এর আবাদ। এমন বাস্তবতায় আমন মৌসুমের ধান নাজিরশাইল বোরো মৌসুমে আবাদ করে সফল হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
আলোর প্রতি সংবেদনশীল ও স্বল্প জীবনকালের এই ধান স্বল্প আলোর প্রভাব ব্যবহার করে বোরোতে উৎপাদন সম্ভব হয়েছে। ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারির 31 তারিখের মধ্যে চারা রোপণ করা হলে স্বল্প আলোর প্রভাব থাকে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ ও কৃষক পর্যায়ে 3টি প্লটে পরীক্ষামূলক নাজির শাইল চাষ করে হেক্টর প্রতি 5.5 টনের অধিক ফলন পাওয়া গেছে বলে জানান গবেষকরা। উচ্চ ফলনশীল জাতের সাথে যে ফলন, সেই ফলনে এটি টিকে থাকতে না পারার কারণে আমন মৌসুমে এই ধানটি কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কিন্তু এই নাজির শাইল ধানকে ফটোপোডিক ইন্ডাকশান কৌশল ব্যবহার করে এটিকে বোরো মৌসুমে চাষ করা সম্ভব। এবং বোরো মৌসুমে যেহেতু সালোকসংশ্লেষণ সূর্যালোক ক্লিয়ার থাকে, যার ফলে সালোকসংশ্লেষণ বেশি হয় এবং ধানের ফলন কিন্তু আমনের তুলনায় বেশি হয়, এটি যে কোনো ভ্যারাইটির ক্ষেত্রে। গবেষকরা জানান, শুধু বোরো মৌসুমে আবাদি নয়, জিঙ্ক সালফেট স্প্রে করে নাজির শাইল ধান জিঙ্ক সমৃদ্ধও করেছেন তারা, যা মানবদেহে জিঙ্কের ঘাটতিজনিত রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখবে। পরীক্ষালব্ধ তথ্যের ভিত্তিতে আমরা যে রেজাল্ট পাইছি সেটা হচ্ছে যে আমরা যদি শুধু জমিতে প্রয়োগ করি জিঙ্ক সালফেট জিঙ্কের জন্য, তাহলে এখানে আমরা প্রায় 27 ppm অর্থাৎ 27 মিলিগ্রাম প্রতি কেজিতে পাবো আমরা জিঙ্কের পরিমাণ। এবং আমরা যদি গাছের নির্দিষ্ট বৃদ্ধি পর্যায়ে আমরা ফলিয়ার স্প্রে বা পাতায় স্প্রে করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মাটিতে প্রয়োগের চেয়ে বেশি পরিমাণ জিঙ্ক পাচ্ছি। মাটিতে প্রয়োগের পাশাপাশি যখন আমরা এটাকে পাতায় প্রয়োগ করে থাকি, তো এটা দেখা যাচ্ছে যে পাতা সরাসরি সেটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। যে কনজিউম করবে বা যে এটাকে খাবে, সেক্ষেত্রে মানবদেহেরও একটা পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কি সুন্দর দিন কাটাইতাম। ময়মনসিংহ সদরের সুতিয়াখালী এলাকার কৃষক মুজিবুর রহমান 5 কাঠা জমিতে বোরো মৌসুমে নাজির শাইল ধান আবাদ করে ভালো ফলন পেয়েছেন। আগামীতে সব জমিতে এই ধান আবাদ করবেন বলেও জানান তিনি। আগ্রহ দেখাচ্ছেন অন্য কৃষকেরাও। বোরো তো আমি করছি, অন্য অন্য ধানের তুলনা এই নাজির শাইল ধান অনেক ভালো হচ্ছে এবং 19-29 ধানের চেয়েও ভালো হচ্ছে। পানির সেচও কম লাগছে এবং সারও কম লাগছে। এই সারাগর ওই সাজেশন অনুযায়ী এই নাজির শাইল ধান করছি। স্বল্প জীবনকালীন আগাম জাত এবং উৎপাদন খরচ কম হওয়ার কারণে এই নাজির শাইল ধান হতে পারে হাওরের জন্য আদর্শ। চাহিদার কারণে বাজারে অন্য জাতের ধানের চেয়ে এই ধানের দামও বেশি। আগামী বোরো মৌসুমে হাওড়াঞ্চলে এই নাজির শাইল ধানের জাত নিয়ে যেতে চান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। হাওর অঞ্চলে কিন্তু ছড়িয়ে দেওয়া যেতে পারে, কারণ যেহেতু হাওর অঞ্চলে বন্যা আসে, সেই ক্ষেত্রে এই ধানটা যদি আমরা ডিসেম্বরের শেষেও যদি লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা মার্চ মাসের মাঝামাঝি কিন্তু এই ধানটা অর্থাৎ হারভেস্ট করে ঘরে নিয়ে আসতে পারে ফার্মার। নাজির শাইল ধানের চারা রোপণের 95 থেকে 100 দিনের মধ্যে ফসল ঘরে তুলতে পারবেন কৃষক। এছাড়া সেচ ও সারের ব্যবহারও তুলনামূলক কম লাগে। কেবল সার থেকেই বিঘা প্রতি 1000 টাকা সাশ্রয় হবে বলে জানান গবেষকরা। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। মেহেরপুরের আমের বাজারের খবর জানাতে মেহেরপুর থেকে যুক্ত আছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন আজকে পাইকারি ও খুচরায় আম কেমন দামে বিক্রি হচ্ছে, বাজারের সরবরাহ কেমন? উজ্জ্বল, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, আমের জন্য বিখ্যাত মেহেরপুর। বিশেষ করে মেহেরপুরের হিমসাগর, ল্যাগড়া, বোম্বাই এবং আমরুপালি জাতের কদর রয়েছে দেশ জুড়েই। দেশের পাশাপাশি গেল কয়েক বছর ধরে মেহেরপুরের আম রপ্তানি করা হচ্ছে দেশের বাইরেও। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 16টি দেশের পাশাপাশি চলিত মৌসুমে চীনেও কিন্তু মেহেরপুরের আম রপ্তানি করা হবে। আমি যদি আজকের কথা বলি, আজকে মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাড়াডোবে মৌসুমের শুরু থেকেই কিন্তু আমের হাট চলছে। হাটটি মূলত সকাল 6টা থেকে শুরু করে 9:30 থেকে 10টা পর্যন্ত 4 ঘন্টা ব্যাপী এই হাটটা চলে। এই হাটে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা থেকে যারা বাগানি এবং ব্যবসায়ী, তারা তাদের আম গাছ থেকে পেড়ে এই হাটে নিয়ে আসে। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা আসেন এই হাট থেকে আম সংগ্রহ করেন। আজকে মূলত 1400 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত আমের মন বিক্রি হচ্ছে। প্রতিটা ক্যারেটে 20 কেজি করে আম থাকে। এই হাটে প্রতিদিন 1500 থেকে 2000 ক্যারেট আম কিন্তু বিক্রি হয়। সেই হিসাবে
প্রতি হাটে কিন্তু 12 থেকে 15 লাখ টাকার আম কেনা বেচা হয়। আমি কয়েকজন হাট মালিকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন দেশের বিভিন্ন এলাকা থেকেই কিন্তু ব্যবসায়ীরা আসেন, বিশেষ করে এখানকার হিমসাগর আম কিন্তু তারা সংগ্রহ করেন। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে মেহেরপুর জেলায় চলিত মৌসুমে 2700 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। সেখান থেকে 41,020 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রতি টন আমের বর্তমান বাজার মূল্য 66,000 টাকা করে হলে চলিত মৌসুমে মেহেরপুর জেলায় প্রায় 270 কোটি টাকার আম কিন্তু উৎপাদন হবে। আমি আরেকটু বিষয় জানিয়ে রাখি, উজ্জ্বল, মেহেরপুর থেকে কিন্তু চলিত মৌসুমে প্রায় 1200 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করা হবে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশের পাশাপাশি চীনেও কিন্তু এবছর আম রপ্তানি করা হবে। উজ্জ্বল হাফিজ, এই ছিল আমার কাছে আমের সর্বশেষ পরিস্থিতি। উজ্জ্বল। মেহেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। কক্সবাজারে সরকারের অনুমোদন ছাড়াই গোপনে উৎপাদন করা হচ্ছে ভেনামি চিংড়ির পোনা। এতে রাজস্ব হারানোর পাশাপাশি হুমকিতে পড়েছেন বৈধ হ্যাচারি শিল্প ও সাধারণ খামারিরা। এখন টিভির অনুসন্ধানে উঠে এসেছে সংঘবদ্ধ একটি চক্রের জড়িত থাকার তথ্য। মন্তব্যজ্ঞের তথ্য মোহাম্মদ রাসেলের ছবিতে বিস্তারিত। কক্সবাজারের কলাতলি থেকে ইনানি পর্যন্ত গড়ে উঠেছে অসংখ্য চিংড়ি হ্যাচারি। তবে দেশে ভেনামি চিংড়ির পোনা উৎপাদনের অনুমতি আছে শুধু কক্সবাজারের নিরিবিলি ও খুলনার দেশবাংলা হ্যাচারির। কিন্তু সরকারি অনুমোদন ছাড়াই বাজারে ভেনামি চিংড়ির পোনা বিক্রি করছে মায়ের দোয়া হ্যাচারি নামে একটি প্রতিষ্ঠান। অথচ সরকারি তালিকায় মায়ের দোয়া নামের কোনো হ্যাচারির অস্তিত্ব নেই। এখন টিভির অনুসন্ধানে উঠে আসে আসল চিত্র, যেখানে দেখা যায় জালিয়াপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম সহ স্থানীয় প্রভাবশালীরা MKA হ্যাচারিতে মায়ের দোয়া হ্যাচারির নামে পোনা উৎপাদন করছে। তবে এ বিষয়ে জানতে চাইলে জড়িত থাকার কথা অস্বীকার করেন আবুল কালাম। অভিযোগ আছে বাগদা মা চিংড়ির আড়ালে বিদেশ থেকে আনা হচ্ছে ভেনামি চিংড়ি, যা দিয়ে পোনা উৎপাদন করে বিক্রি করা হয় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সহ উপকূলীয় বিভিন্ন এলাকায়। আপনার কাছে কি এখন এই MKA হ্যাচারির ভেনামি পোনা আছে? না না, আমার কাছে বলিনি। 10 দিন আগে ছিল, 10-12 দিন আগে। ওনারা কোনো হ্যাচারিতে এগুলা প্রোডাকশন করতেছে, এগুলা ওরা তোরাই পথে বিভিন্ন নাম দিয়া ওরা মার্কেটিং করতেছে। পারমিশন না পাওয়ার সত্ত্বেও সে বেনামি প্রোডাকশন করতেছে এবং অন্য একটা ব্র্যান্ডের নাম দিয়ে সে পোনাটা চালাচ্ছে, এরকম হইতে পারে। যদি ফিশারি ডিপার্টমেন্টের মনিটরিং থাকতো তাইলে এই কাজগুলি হ্যাচারির মালিকরা করতে পারতো না। এদিকে পোনা উৎপাদনের কথাও অস্বীকার করলেও ভেনামি চিংড়ি উৎপাদনের অনুমতি চেয়ে আবেদনের কথা জানায় MKA হ্যাচারি কর্তৃপক্ষ। মিথ্যা কথা, মিথ্যা প্রতারণা করতেছে। আমাদের এদিকের আমাদের এন্ট্রি পার্টিরা বিভিন্ন ইন্ডিয়ান থেকে নফলি নিয়ে আসে, তারা আমরা বাইদাবাই শুনি। তো তারা এখন যেহেতু ডফ বা উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে বিভিন্ন যখন চাপাচাপি করতেছে, তারা তখন আমাদের দোষটা দিচ্ছে। অবৈধ রেণু উৎপাদনের কথা জানে জেলা মৎস্য কর্মকর্তারাও আশ্বাস দেন ব্যবস্থা নেয়ার। মায়ের দোয়া হ্যাচারি নামে যে অভিযোগ, সেটা আমাদের নজরে এসেছে। সেটা আমাদের নিবন্ধিত না আমাদের যে হ্যাচারি আইনে। তা আমরা এর বিষয়ে খোঁজখবর নিচ্ছি যে তারা আসলে কোত্থেকে নকলি আনতেছে ভেনামির এবং কোথায় তারা নার্সিং করে কার কাছে বিক্রি করতেছে। এভাবে অনুমোদন ছাড়া পোনা উৎপাদনের কারণে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের চিংড়ি শিল্প। এখন কক্সবাজার। হাওড় অঞ্চলে বাড়ছে বজ্রপাত, প্রাণ হারাচ্ছেন কৃষক, জেলে, পথচারী। আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজারো পরিবার। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে বজ্রপাত বেড়েছে বহুগুণ। তবুও জেলার কোথাও নেই বজ্র নিরোধক দণ্ড, নেই আগাম সতর্কতা। প্রতি বছর প্রাণহানির পরও স্থায়ী কোনো উদ্যোগ নেই জেলা বা জাতীয় পর্যায়ে। কিশোরগঞ্জ থেকে মশিউর কায়েসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চলতি বছরের 6 মে দুপুর 12টা নাগাদ পরীক্ষায় অংশ নিতে স্কুলে যাচ্ছিল চট্টেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বর্ষা ও তার 2 সহপাঠী ইরিনা ও প্রিয়া। এ সময় হঠাৎ কালো হয়ে আসে আকাশ। বজ্রপাতের শিকার হন 3 জন। 2 সহপাঠী ঘটনাস্থলে মারা যান। বর্ষা বেঁচে গেলেও পুড়ে যায় তার শরীরের ডান পাশ। আমরা
তিনজন স্কুলে যেতে পরীক্ষার জন্য যাইতেছিলাম, তারপর আমার ফ্রেন্ডের এক বাড়ির রাস্তায় তার ডাকতেছি যে পরীক্ষা দেওয়ার জন্য যাইতে, কিন্তু আন্টি বলছে যে সে চলে গেছে। তারপর আমরা তিনজন আবার চলে যাইতেছিলাম, তারপর কি হয়েছে আর মনে নাই। দোয়া করেন আমার জন্য, আমি সুস্থ হয়ে আবার স্কুলে যেতে পারি। 2016 সালের মে মাসে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করে সরকার, কিন্তু বিস্তীর্ণ হাওর জুড়ে আজও তেমন কোনো প্রতিরোধ ব্যবস্থা চোখে পড়েনি। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম জেলার মোট আয়তনের 46 ভাগ জুড়ে থাকা এই 3 হাওর উপজেলা, যেখানে নেই কোনো বজ্র নিরোধক দণ্ড, নেই কোনো আশ্রয় কেন্দ্র। যে কয়টি স্থাপন করা হয়েছিল তাও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট কিংবা চুরি হয়ে গেছে। ধান কাটার সময় বৃষ্টি হয়, ঠাড়া পরে এই লোক মারা যায়, পরে হেরা বয়ের থেকে এই দেশে আয় না। ঠাড়া হইতে গিয়ে আমরা অনেক ভয় পাই আমরা দৌড়াদৌড়ি করে যাই। যারা মনে করেন অনেক দূরা থেকে বাড়ি যেতে না, টাকা ঠাড়া বইরা জায়গা। কিশোরগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য মতে গত 5 বছরে জেলায় বজ্রপাতে নিহত হয়েছেন অন্তত 100 জন, যার মধ্যে 77 জন কৃষক, 15 জন শিক্ষার্থী এবং 8 জন গৃহিণী। এ মৌসুমে কেবল এপ্রিল ও মে মাসেই বজ্রপাতে প্রাণ হারিয়েছেন 17 জন। প্রতি বছর বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়লেও কর্তৃপক্ষের নেই তেমন কোনো উদ্যোগ। দ্রুত এই অঞ্চলে বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপনের দাবি স্থানীয়দের। আগে বলে কি ওরা কি আসছিল ফিলারের মতন, এমন বলে কেরা বলে ফিলার কেমনে লই গেছে গা, নেওয়ার পর থেকে খুবই প্রচুর ঠাডা বাটা দেয়। 1-2টা যন্ত্র এরকম ব্যবস্থা যদি সরকারের পক্ষ থেকে হয়ে যায়, জনগণের জন্য সুবিধা হইবে। লাভ হবে সে, কিন্তু বর্তমানে ঠান্ডার অ্যালার্মিংয়ের কোনো সিস্টেম আপাতত নেই। পরিকল্পনা আছে কর্তৃপক্ষের ভবিষ্যতে ইনস্টল করার জন্য, যখন হবে তখন স্থানীয় জনগণ এখান থেকে অবশ্যই উপকৃত হবে। বড় ও বর্ষা মৌসুমে বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে। জেলা ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর থেকে বজ্রপাতে নিহত প্রতিটি পরিবারকে 25,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা থাকলেও প্রচারের অভাবে অনেকেই তা জানেন না। বিশেষজ্ঞরা বলছেন, খোলা হাওরে বেশি বজ্রপাতের ঘটনা ঘটছে, তাই সর্বসাধারণকে আরও সতর্ক হতে হবে। উঁচু উঁচু বিল্ডিং আছে, ওখানে যে বজ্র নিরোধক দেওয়া হয় তাহলে ওখানে ওগুলি টাচ করে আর ভূপৃষ্ঠে বা অন্যদিকে যাবে না। আর ঠিক তদ্রুপ মাটির নিচেও এরকম নির্দিষ্ট পরিমাণ গভীরতায় নিতে হবে। কয়েক ফিট দিয়ে যদি তার দিয়ে সংযুক্ত করে দেয় তাহলে সেই বজ্রপাতের নিরোধন কাজটা ভালোভাবে হবে না। বজ্রপাত লোক মারা যাওয়া বা যে কোনো মারা যাওয়ার ক্ষেত্রেই আমরা 25,000 টাকা করে তাৎক্ষণিক দাফন কাফনের জন্য বরাদ্দ দিয়ে থাকি। বজ্রপাত নিরোধকের কোনো কার্যক্রম এখানে চালু নাই, তো এটা মানে যদি কারিগরিকভাবে বা এটা যদি টেকনিক্যালি সুইটেবল হয় তো এরকম প্রকল্প নেওয়া উচিত। আকাশে অতিরিক্ত জলীয় বাষ্প, খোলা হাওর জল, বিদ্যুৎ নির্গমের সহজ পথ, এই তিনেই তৈরি হয় বজ্রপাতের ফাঁদ। আর এই ফাঁদেই প্রতি বছর প্রাণ হারান হাওরের বহু মানুষ। অসচেতনতা কিংবা সংশ্লিষ্টদের প্রস্তুতি ঘাটতি, সব মিলিয়ে এই মৌসুমে হাওর যেন এক বজ্রপাতের মৃত্যুকূপ। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। এবার ঈদ যাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজটের শঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। প্রকল্প ম্যানেজার জানান, ঈদে ভোগান্তি লাঘবে গুরুত্বপূর্ণ এলাকায় বাস বেশ সুবিধার পাশাপাশি 4 লেনের সড়ক ব্যবহার করা যাবে। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 65 কিলোমিটার মহাসড়কে 6 শতাধিক পুলিশ দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন জেলা পুলিশ। কাউসার আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঈদ সহ বিভিন্ন উৎসবে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায় প্রায় 3 গুণ। যানজটের ভোগান্তি লাঘবে গাজীপুরের জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত 70 কিলোমিটার সড়ক সাসেক 1 প্রকল্পের আওতায় 4 লেন করা হয়েছে। এছাড়াও এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 14.5 কিলোমিটার এলাকায় সাসেক 2 প্রকল্পের আওতায় কাজ চলমান রয়েছে।
মহাসড়ক ব্যবহারকারীরা বলছেন, পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজে অগ্রগতির অভাব, ট্রাফিক আইন মেনে না চলা এবং প্রশিক্ষণবিহীন চালকের কারণে ঈদযাত্রায় যানজটের ভোগান্তি বাড়তে পারে। পরিবহন চালকদের কণ্ঠেও একই সুর। তারা বলছেন, মহাসড়কে অতিরিক্ত ট্রাক চলাচল এবং নতুন সড়কে মার্কিং না থাকায় দুর্ঘটনা সহ নানা কারণে সড়কে বাড়ছে ভোগান্তি। এক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা। রাস্তা যদি আমরা আরো 8 লেনও করি, কিন্তু আমরা যদি ট্রাফিকিং ব্যবস্থাটা যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু আমাদের সমস্যা মানে এটা থেকেই যাবে। যে সিদ্ধান্তগুলো দেওয়া হয়, সেই সিদ্ধান্তগুলো বাসের মালিক এবং যে গরুর ট্রাকের কথা বললেন, যে গরুগুলো নিয়ে আসবে, এরা মানে না। ঢাকা শহর থেকে মেলা ফিটনেস গাড়িগুলা আমাদের রোডে চলে আসাতে আমাদের অনেক কষ্ট, যানজট বাজে। সেতুর আগে আবার কড্ডা রোডে যানজট থাকবেই, আর এলেঙ্গা তো আছেই, আর গাজীপুর চৌরাস্তা আপনার এইদিকে আশেপাশে যানজট আছেই। চলতি বছরের শেষে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত 4 লেন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো বেশিরভাগ কাজই বাকি। তারপরও ঈদে ভোগান্তি লাঘবে 5টি বাস বের পাশাপাশি 4 লেনের সুবিধার কথা জানান প্রকল্প কর্মকর্তা। আমাদের যে লেফট সাইডে যে আমরা যে রাস্তাটা ছাড়া হয়েছে তার মধ্যে 5টি বাস বে আছে। এর মধ্যে একটি বাস বে আছে আঙালিয়া বাড়ির পাশে, একটি বাস বে আছে হাতিয়ার পাশে, একটি সল্লা, একটি আছে রেলওয়ে স্টেশনের ওখানে, আর আরেকটি হলো থানার পাশে। টেম্পোরারি মানুষজনকে শান্তি বা মানুষজন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, তার জন্য আমরা রাস্তাটা চালু করে দিয়েছি। তো সেই ক্ষেত্রে এই মার্কিংয়ের ব্যাপারটা আমরা আরও কিছুদিন পরে করা লাগবে আমাদের। যমুনা সেতু কর্তৃপক্ষ বলছে, ঈদের বাড়তি চাপ সামাল দিতে আলাদা মোটরসাইকেলের লেন সহ উভয় পাশে অতিরিক্ত 6টি বুথ বাড়ানো হবে। আর ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে 6 শতাধিক পুলিশ দায়িত্ব পালন করবেন বলে জানান জেলা পুলিশ সুপার। যমুনা সেতুতে 9টা 18টা বুথ চালু থাকবে টোল আদায়ের জন্য, এবং যে কোনো দুর্ঘটনা উদ্ধারের জন্য আমাদের সবসময় নিজস্ব 2টা র্যাকার মজুদ থাকবে। এছাড়া পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা যে কোনো যানজট দ্রুত নিরসনের ব্যবস্থায় সচেষ্ট থাকবে। আমরা মোবাইল টিম রাখবো, আমাদের পিকেট টিম থাকবে। এই মোবাইল টিমগুলো মহাসড়কের বিভিন্ন জায়গায় তারা মোবাইল করবে এবং পিকেট টিমগুলো তারা পিকেটের দায়িত্ব পালন করবে, এবং এছাড়াও বিভিন্ন ধরনের তদারকি টিম থাকবে। এবারের কোরবানি ঈদে যাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের সঠিক নজরদারি আশা করছেন মহাসড়ক ব্যবহারকারীরা। এখন টাঙ্গাইল। কোরবানি উপলক্ষে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার খামারিরা। আশানুরূপ দাম পাওয়ার আশায় শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন তারা। জেলায় এ পর্যন্ত সর্বোচ্চ ওজনের ষাঁড় গরু বীর বাহাদুর, এমনটাই দাবি গরুর মালিকের। 3 বছর বয়সী গরুটির ওজন প্রায় 30 মণ, যার উচ্চতা 6 ফুট, লম্বায় 8.5 ফুটের বেশি। মেজউদ্দিন পলাশের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আব্দুল আলিম। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের খামারি আমিরুল ইসলাম ছোট থেকেই আদর যত্নে লালন পালন করেছে বীর বাহাদুর নামের এই ষাঁড়টিকে। তবে মনে শত কষ্ট সত্ত্বেও সংসারের সচ্ছলতা ফেরাতে এবার কোরবানির ঈদে বিক্রি করা হবে বীর বাহাদুরকে। এরই মধ্যে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে গরুটি দেখতে আসছেন ক্রেতা ও দর্শনার্থীরা। দাম চাওয়া হচ্ছে 16 লাখ টাকা। বীর বাহাদুর বলে আমরা সবাই করেছি, তো বহু লোক দেখতে আসে। গরুটা আল্লাহ আমাদের দিয়েছে, বহু লোক দেখতে আসে। আমরা দেখাও তাদের দামও বলে, কেউ 7 লাখ, কেউ 8 লাখ, কেউ 9 লাখ, এরকম গরু দাম বলে। এই গরুকে খাবার খাওয়াই, বিচিলে ছাল, ভুসি, মানে ছোলা, গম, ভুট্টা মাড়াই করে খাওয়ানো হয়। আসলে সচরাচর এরকম গরু তো কখনো দেখা যায় না। আমরা এসে খুবই আনন্দিত গরুটা দেখে। বাংলাদেশের ভিতরে ডাঙ্গাপাড়া যে একটা স্থান লাভ করেছে এই গরু পোষার দিক থেকে দীর্ঘদিনই, এবং এবারে আমার মনে হয় আরও এদের নামটা আরও ছড়িয়ে যাবে। কুষ্টিয়ায় এবার ছোট বড় মিলিয়ে 18,000 খামারে প্রায় 2 লাখ গবাদি পশু কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করেছে খামারিরা। যদিও তাদের দাবি, খাবারের দাম যে পরিমাণ বেড়েছে সেই তুলনায় বাড়েনি পশুর দাম। চাল, গুঁড়া, ভুট্টা, এসব জিনিসপাতি খাওয়া ধরেন অনেক খরচ। ভারতীয় গরু কিংবা বিদেশি কোনো গরু বাংলাদেশে না ঢোকে, কারণ বাইরের দেশের গরু ঢুকলে আমাদের ব্যবসায় লস হবে। গবাদি পশু লালন পালনে বিভিন্ন সময় খামারিদের প্রশিক্ষণ সহ ঋণ সুবিধা দিতে সহায়তা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। 13টি ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। সার্বক্ষণিক হাট চলাকালীন সময়ে আমাদের খামারিদের দ্বারা সহযোগিতা করবে। সাথে সাথে যারা কুরবানি ক্রয় করতে যাবে তারা সুস্থ গরু চেনার জন্য, এবং সাথে সাথে যদি কোনো গরু অসুস্থ হয়ে পড়ে
আমরা সহায়তা করব। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে কুষ্টিয়ায় এবার কোরবানির জন্য প্রস্তুতকৃত পশুর বাজার মূল্য প্রায় ১,৫০০ কোটি টাকা। এখন কুষ্টিয়া। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। দুপুরে কর্মসূচির সময় নির্ধারিত থাকলেও সকাল থেকেই ভিড় করতে শুরু করেছেন নেতাকর্মীরা। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ নামে এর আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। আয়োজকরা আজকের সমাবেশে ১৫ লাখের বেশি নেতাকর্মীর উপস্থিতি আশা করছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত থাকবেন দলটির শীর্ষ নেতৃত্ব। তরুণদের সম্পৃক্ত করতে মে মাস জুড়ে কর্মসূচি চালিয়ে আসছে বিএনপির এই ৩ অঙ্গ সংগঠন। এর আগে চট্টগ্রাম, খুলনা আর বগুড়া সমাবেশ হয়েছে। আজ সবশেষ আয়োজন হতে যাচ্ছে ঢাকায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হার্ভার্ড বিরোধী অবস্থানের কারণে বিশ্ববিদ্যালয়টির কারিকুলামের পাশাপাশি শিক্ষক এবং কর্মচারীরাও ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এর আগে হার্ভার্ড কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্বের জেরে এবার বিশ্ববিদ্যালয়টির জন্য বরাদ্দকৃত $৩০০ কোটি যুক্তরাষ্ট্রের কারিগরি শিক্ষা খাতে বরাদ্দের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যমের দাবি, মূলত হার্ভার্ডের তহবিলের নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিরোধে জড়িয়েছেন তিনি। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষমতা বাতিল করতে ট্রাম্প প্রশাসনের উদ্যোগ গেল ২৩ মে সাময়িকভাবে ভেস্তে দেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। মার্কিন গণমাধ্যমের দাবি, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে স্বনামধন্য ওই শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু হার্ভার্ড কর্তৃপক্ষ তাতে বাধা দিলে বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তোলে হোয়াইট হাউস। প্রতিক্রিয়ায় হার্ভার্ড কর্তৃপক্ষ জানায়, শিক্ষাগত স্বাধীনতা খর্বের এই অপচেষ্টা রুখে দেয়ায় প্রতিশোধের রাজনীতি করছেন মার্কিন প্রেসিডেন্ট। আদালতের এই স্থগিতাদেশে উপকৃত হয়েছেন হাজার হাজার বিদেশি শিক্ষার্থী। শুরু থেকে ট্রাম্পের আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেশে পাঠানোর এই পরিকল্পনাকে সংবিধান পরিপন্থী বলে আসছিল আরেক স্বনামধন্য বিদ্যাপীঠ কেমব্রিজ। তাদের আশঙ্কা, ট্রাম্পের এই সিদ্ধান্ত রুখে দেয়া না গেলে শিক্ষা ভিসায় পড়তে আসা ৭,০০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ত। তবে আদালতের রায় আরও উস্কে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, হার্ভার্ডের জন্য বরাদ্দ করে রাখা $৩০০ কোটি যুক্তরাষ্ট্রের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে দেয়ার পরিকল্পনা করছে বর্তমান প্রশাসন। পোস্টে হার্ভার্ডের সঙ্গে আবারও জুড়েছেন ইহুদি বিদ্বেষী শব্দটি। ট্রাম্প আরও উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের স্ট্রেট স্কুলগুলোতে হার্ভার্ডের তহবিল খরচ করলে তা হবে একটি লাভজনক বিনিয়োগ। এছাড়া তিনি অভিযোগ করেছেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তর্জাতিক শিক্ষার্থীদের তালিকা দিতেও গড়িমসি করছে। যদিও একাধিক সূত্র বলছে, $৩০০ কোটি নয়, হার্ভার্ডের জন্য বরাদ্দকৃত $১০,০০০ কোটি নিয়ন্ত্রণ নিতে চায় বর্তমান প্রশাসন। বিদেশি শিক্ষার্থীদের দেশে ফেরত পাঠানো হলে হার্ভার্ডের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ কী হবে তা নিয়ে উদ্বিগ্ন নন বিশ্লেষকরা। তারা বলছেন, হার্ভার্ড অত্যন্ত ধনী একটি শিক্ষা প্রতিষ্ঠান, যা শিক্ষার্থীদের টিউশন ফিতে চলে না। কিন্তু এই টিউশন ফির টাকায় প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীদের অনেক সুযোগ সুবিধা মেটানো হয়। তাদের আশঙ্কা, ট্রাম্পের এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান পদ্ধতি ও সেবায়। Almost a quarter, 25% of their enrollment is international students, and Secretary Noem pointed out that Harvard is very wealthy and that they will be fine without this tuition to, as she put it, pad their endowment. So I just want to make clear that tuition dollars don't go into endowments. ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো ও ধনী এই বিশ্ববিদ্যালয়টির জন্য নানাভাবে বরাদ্দকৃত সম্পদের মোট পরিমাণ $৫৩,০০০ কোটি, যেখানে পড়ছেন ১৪০ দেশের মোট ৬,৮০০ শিক্ষার্থী। আর ২০২৩-এর ফল সেমিস্টারে ভর্তি হওয়া মোট শিক্ষার্থীর ২৭% পড়তে এসেছেন বাইরে থেকে শিক্ষা ভিসা নিয়ে। কোনো বিশ্লেষক মনে করেন, এই ১/৪ শিক্ষার্থী হার্ভার্ড ছেড়ে গেলে শিক্ষা কারিকুলাম নিয়েও ভাবতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। অবরুদ্ধ গাজার দক্ষিণে যুক্তরাষ্ট্রের বিতর্কিত ত্রাণ বন্টন কেন্দ্রের নাগাল পেতে গিয়ে প্রাণ গেছে কমপক্ষে ৩ জনের, আহত অর্ধশতাধিক, পদদলিত হয়ে নিখোঁজ আরও অনেকে। ৯০ দিনের অবরোধের মধ্যে মঙ্গলবার ত্রাণ বন্টন শুরু হয় যুদ্ধ কবলিত উপত্যকায়। এরপর তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্য। অনাহারে অর্ধাহারে থাকা লাখ লাখ মানুষ দুপুরের প্রখর রোদের মধ্যে ত্রাণের আশায় ঝাঁপিয়ে পড়েন। খাবার, পানি, ওষুধসহ জীবন বাঁচানোর ত্রাণের আশায় ভিড় ঠেলে
বেড়া ডিঙানোর চেষ্টা করেন তারা। মাথার উপর ইসরায়েলের সামরিক হেলিকপ্টার আর গোলাগুলির শব্দ উপেক্ষা করে নারী শিশুসহ মরিয়া ফিলিস্তিনিরা পৌঁছানোর চেষ্টা করছিলেন ত্রাণ কেন্দ্র পর্যন্ত। গাজায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের নতুন এই ত্রাণ কার্যক্রমের নিন্দা জানিয়েছে বিভিন্ন সাহায্য সংস্থা। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামে নতুন ও বিতর্কিত সংগঠনের মাধ্যমে ত্রাণ বন্টন কর্মসূচি বর্জন করেছে জাতিসংঘ। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের খবর। আজ মুখোমুখি হচ্ছে এই দুই দল। লাহোরে খেলা শুরু হবে রাত 9টায়। আরও জানাচ্ছেন শরীফ রওশন। চলতি বছর টি-20 ফরম্যাটে খুব বেশি সুবিধা করে উঠতে পারেনি বাংলাদেশ এবং পাকিস্তান। বলা যায় দুই দলের অবস্থায় টালমাটাল। তবে বাংলাদেশের অবস্থা একটু বেশিই শোচনীয়। পাকিস্তান চলতি বছরে ক্রিকেটের পরাশক্তি দল নিউজিল্যান্ডের বিপক্ষে 4-1 ব্যবধানে সিরিজ হারে। অন্যদিকে বাংলাদেশ 2-1 ব্যবধানে সিরিজ খুঁয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। 2006 সাল থেকে টি-20 ফরম্যাটে খেললেও এখনও বড্ড নড়বড়ে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের সেই দুর্বলতার কথাই অকপটে স্বীকার করেন অধিনায়ক লিটন দাস। আমরা যদি ধারাবাহিক হতাম তাহলে হয়তো আমরা ওয়ার্ল্ডের অনেক টপ টিমের ভিতর থাকতাম। আমরা যেহেতু পিছনের টিম, তার মানে আমাদের কিছু ল্যাকিংস আছে। সো ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি কিভাবে ধারাবাহিক হওয়া যায়। পরিসংখ্যান অনুযায়ী দুই দলের মুখোমুখি হবার রেকর্ড রয়েছে 19 বার। এর মধ্যে মাত্র 3 বার জিতেছে তামিম, মাশরাফি, তাসকিন, মুস্তাফিজরা। তবে সেটাও মিরপুরে, আর একটি এশিয়ান গেমসের ম্যাচে হাংজু শহরে। তবে প্রতিপক্ষের ঘরের মাটিতে এখন পর্যন্ত জয়ের কেতন উড়ানোর কোনো গল্প নেই বাংলাদেশের। সেক্ষেত্রে কোন পরিকল্পনায় এগোবে ফিল সিমন্সের শিষ্যরা? প্রত্যেকটা সিরিজে একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকে। ওয়েস্ট ইন্ডিজে একরকম চ্যালেঞ্জ ছিল, ইউইতে এক ধরনের চ্যালেঞ্জ। আমার মনে হয় এইখানে যে সামনে 3টা গেম থাকবে, এখানেও চ্যালেঞ্জ থাকবে। সো চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে নিতেছি এবং কীভাবে অ্যাকসেপ্ট করতেছি এবং টিম ওয়াইজ কীভাবে কালেক্টিভলি পারফর্ম করতেছি, এটা হচ্ছে দেখার বিষয়। সদ্য শেষ হওয়া পিএসএল এর মাঠ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে হবে সিরিজ। সেক্ষেত্রে বাংলাদেশের রিশাদ হোসেনের খেলার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট। তবে তাসকিন, নাহিদ রানা, মুস্তাফিজদের মতো পেসার না থাকায় কতটা চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য? তাসকিন অ্যান্ড ফিজ দুইটা আমাদের কি ফ্যাক্টর, এবং এটা একটা ভালো দিক যে তারা যখন না খেলবে তখন সেই জায়গাটা কে দখল করবে, কে ওই জায়গায় বসবে। আমার মনে হয় দুইটা প্লেয়ারের জন্য এটা ভেরি গুড অপরচুনিটি যে তারা এই সুযোগগুলো নিচ্ছে, এবং আমার মনে হয় তারা এই সুযোগগুলো কাজে লাগাবে। এদিকে এই সিরিজে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে সিরিজে ডিআরএস না রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে এবার শুধু দুদেশের টিভিতে নয়, এশিয়া, আফ্রিকা সহ 4 মহাদেশে দেখা যাবে বাংলাদেশ পাকিস্তানের লড়াই। শরীফ রওশন, এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতীয় নির্বাচন ঘিরে ইসিতে নিবন্ধন চায় অনেক ভুইফোর রাজনৈতিক দল। নেই কার্যালয় কমিটি, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের। রাজধানীতে বিএনপির 3 অঙ্গ সংগঠনের তারুণ্যের সমাবেশ। আজ ভাষণ দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 4 দিনের সফরে জাপানের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে। সই হবে 7টি সমঝোতা স্মারক। জলবায়ু অভিঘাতে বজ্রপাত বাড়ছে কিশোরগঞ্জে। বজ্র নিরোধক দণ্ড ও আগাম সতর্কতা কমাতে পারে প্রাণহানি, বলছেন বিশ্লেষকরা। লাহোরে পাকিস্তানের বিপক্ষে রাতে টি-20 লড়াই বাংলাদেশের। তাসকিন, মুস্তাফিজ না থাকলেও চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত লিটন। আর এই ছিল এখন বাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।